একের পর এক দুর্নীতি মামলায় রাজ্য রাজনীতির উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখনই মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হানা দিল সিবিআই। একেবারেই বুধবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের মোট 6টি বাড়িতে হানা দেয় সিবিআই। এমনকি তার হিসেব রক্ষকের বাড়িতেও কিন্তু তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। কিন্তু হঠাৎ কেন এরকম অতর্কিতে হানা, দেখুন সেই প্রতিবেদন। কয়লা পাচার মামলায় আগেই সামনে এসেছে আইনমন্ত্রী মলয় ঘটকের নাম। আসানসোল উত্তরের বিধায়ক মলয়কে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। একবার মাত্র তিনি হাজিরা দিয়েছিলেন, এরপর প্রত্যেকবারই হাজিরা এড়িয়ে যান তিনি। সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে গ্রেপ্তার করার পরই সামনে এসেছিল আসানসোলের বিধায়কের নাম। যে সময় লালার লোকজন কয়লা পাচার করতেন বলে অভিযোগ, সেই সময় বিধায়ক হিসেবে মলয় ঘটকের কোনো ভূমিকা ছিল কিনা তা খতিয়ে দেখতেই নোটিশ দেওয়া হয়েছিল বলে জানা যায়। এই মামলায় শুধু লালা নন, অনেককেই ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেরা করে যে তথ্য সামনে এসছে তার ভিত্তিতেই মন্ত্রীকে তলব করা হয়েছিল বলে সূত্রের খবর। সিবিআই সূত্রে জানা যায়, কয়লা পাচারের বিষয়টাতে কোনো এক প্রভাবশালীর হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেটাই মলয় ঘটক কিনা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা। তিনি কোনোভাবেই লাভবান হয়েছিলেন কিনা সেটাও জানতে চায় সিবিআই। আগামী 18ই সেপ্টেম্বরও হাজিরা দিতে বলা হয়েছিল মলয় ঘটককে, কিন্তু তার আগেই বুধবার তার বাড়িতে অকর্তৃতে হানা দেয় সিবিআই। ওয়াকিবহাল মহলের মতে এভাবে অকর্তৃতে হানা দিলেই আসল সত্য বের করে আনা সহজ হয়। সম্ভবত সে কারণেই এই তল্লাশি শুরু হয়েছে। এদিন সকাল 8:15 নাগাদ মলয় ঘটকের বাড়িতে যান 2 থেকে 3 জন সিবিআই অফিসার। সকাল 9টা নাগাদ সিবিআই এর আরেকটি দল যায় আসানসোল মলয় ঘটকের পুরনো বাড়িতে। সেখানে বাড়িতে ঢোকেন সিবিআই এর 4 জন অফিসার। এরপর মলয় ঘটকের আরও একটি বাড়িতে তল্লাশিতে যায় সিবিআই। 3টি দলে ভাগ হয়ে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সঙ্গে কলকাতার লেক গার্ডেন্সে মলয় ঘটকের বাড়িতে সকাল 8:30 নাগাদ হাজির হয় সিবিআই এর টিম। সেখানেও তল্লাশি শুরু হয়। লেক গার্ডেন্সের পাশের একটি বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সিবিআই অফিসাররা। সেই বাড়িটিও মলয় ঘটকের। সেখানে থাকেন মলয় ঘটকের পুত্র এবং পুত্রবধূ। অন্যদিকে সকাল থেকে মন্ত্রী মলয় ঘটকের খোঁজ না মিললেও পরে জানা যায় তিনি রাজভবনের পাশে মন্ত্রী আবাসনে রয়েছেন। এদিন সকালে সেখানেও হানা দেয় সিবিআই আধিকারিকেরা। সেখানেই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকেরা। ওনারা বললে মানে ওনাদের কথা যে আমরা যা ভেবেছিলাম এখানে এসে সবই উল্টো দেখলাম, তো ভাবতে পারিনি এটা একটা মন্ত্রীর বাড়ি হতে পারে। এটা বললেন, আমাদের সাথে ভীষণ ভালো ব্যবহার করলেন, ভীষণ ভালো ব্যবহার করলেন। আমিও আমার ব্যবহারও বললেন, আপনার ব্যবহারও ভীষণ ভালো। এই আর কি বলবো। কয়েকটা আলমারি ভাঙার জন্য চাবিওয়ালাকে নিয়ে এসেছিল ওখান থেকে? না, আমি নিয়ে এসেছিলাম। আপনি ডেকেছিলেন? হ্যাঁ, কারণ আমার ওই চাবিগুলো হারিয়ে গেছিল। আমি ডেকেছিলাম, ওনারা খুলে দেখলেন। কিছু পেয়েছেন ওখান থেকে? কিছু নথিপত্র কিছু? আপনারা কিছু দেখলেন ওনাদের হাতে? বলুন আগে, কিছু দেখলেন কি? কোনো ফাইল বা ব্যাগ বা ঝোলা নিয়ে যাচ্ছে? ওনারা অনেক কিছু অফিসিয়াল অনেক কিছু করছিলেন, লেখালেখি, প্রচুর লেখালেখি করছিলেন। অন্যদিকে মলয় ঘটকের বাড়ির অদূরে সিবিআই তল্লাশির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকেরা। কেন শুধুমাত্র বেছে বেছে তৃণমূল নেতা বা মন্ত্রীদের বাড়িতেই হানা দিচ্ছে সিবিআই, সেই প্রশ্ন তুলে বুধবার সকাল থেকে বিক্ষোভ দেখান দলীয় সমর্থকেরা। আসানসোলে মলয়ের সমর্থকরা বলেছেন, সিবিআই তৃণমূল নেতাদের মিথ্যা মামলায় জড়াচ্ছে, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। কিন্তু কে সত্যি আর কে মিথ্যে সেটা সবটাই সময় সাপেক্ষ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। এই মুহূর্তে আমরা সরাসরি চোখ রাখবো মন্ত্রী মলয় ঘটকের সাংবাদিক বৈঠকের দিকে। জনগণ জানে আর প্রেস মিডিয়াও জানে, আমরা তো অন্তত ওকে নেই। দেখুন, আমি একটা কথা বলতে পারি যে আমার নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। আমি যতদিন বেঁচে থাকবো আমি মমতা ব্যানার্জির সাথেই থাকবো। না, আমার সাথে দেখুন, আসানসোলের মানুষ তো আমাকে জানে, ইডি তো ডেকেছিল, ডাকার পরে তো আসানসোল কর্পোরেশন ভোটেও আমরা জিতেছি, আসানসোল লোকসভার ভোটেও জিতেছি। দেখুন, সেগুলো তো আপনাদের বলছি, প্রচার তো আপনারা করছেন, তো সেই প্রচারটা দেখে করুন। এবং আমি বলবো যে
যাদের বিরুদ্ধে এগুলো হচ্ছে তাদেরকেও সুযোগ দিন বলার। ওয়ান সাইডের প্রচার হচ্ছে। নিশ্চয়ই যাবো, আমি নিশ্চয়ই যাব, যে কোনো তদন্তে আমি সাহায্য করতে রাজি। এবং আমি যতগুলো চিঠি ইডিকে লিখেছি প্রত্যেকটাতে লিখেছি যে আমি অলওয়েজ কোঅপারেটেড এবং এখনও কোঅপারেশন করতে রাজি। আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, আপনি যেতে পারলেন না, সিবিআই আপনার এখানে এসেছিল বলে। এই সমস্ত বিষয় নিয়ে আপনি কোনো আইনি পদক্ষেপ নেবেন, যেহেতু আপনি বলছেন রাজনৈতিকভাবে আপনাকে বিভিন্ন রকম মেলাইন করা হচ্ছে এবং সিবিআই একটা পক্ষের হয়ে কাজ করছে, সব মিলে কি কোর্টে যাবেন আপনাকে বারবার হ্যারাসমেন্টের জন্য? দেখুন, আমাকে এখনো পর্যন্ত যে নোটিশ দিয়েছে অ্যাজ এ উইটনেস, তো ন্যাচারালি আমার কর্তব্য হচ্ছে এজেন্সিকে সাহায্য করা। আমি এজেন্সিকে সাহায্য করছি এবং তাদের আরও যা হেল্প লাগবে আমি তাই করব। আমি তো বলে দিলাম যে আমার এইটা হচ্ছে সরকারি কোয়ার্টার। আমার ভাই যেখানে, সেটা হচ্ছে আমার পৈতৃক বাড়ি, 100 বছরেরও বেশি পুরনো। সেটা আমার দাদু করে গেছে এবং সেটাতে আমার পিসি কাকা সবারই শেয়ার আছে। আমরাই তো 5 ভাই, এখন 3 ভাই, 2 ভাই মারা গেছে, 3 ভাই এবং 4 বোন বেঁচে আছে। মানে আমাদেরই 1/7, মানে প্রথমে 3 ভাগ হবে, আমরা পাবো, পিসি পাবে, কাকা পাবে, তার আবার 7 ভাগ হবে। মানে আমরা হয়তো একটা জানলা বা একটা দরজা পাবো ওই বাড়িতে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে লেক গার্ডেন্সে একটা বাড়ি দেখানো হচ্ছিল, সেই বাড়িটা অলরেডি বিক্রি হয়ে গেছে 3 বছর। 3 বছর আগে বিক্রি হয়ে সেইটার যেটুকু টাকা ব্যাংকের থেকে লোন নিয়ে আমার ছেলে একটা বাড়ি, এবং সেগুলো তো আমরা সব ইডিকে কাগজ দিয়ে দিয়েছি। ইডি তো তদন্ত করেছে। রাজ্যে একের পর এক শাসক দলে প্রভাবশালী নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করার প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, ইডি সিবিআই কেন্দ্রীয় সরকারের মতো কাজ করছে, বেছে বেছে তৃণমূল নেতাদেরই ধরছে। এর প্রতিবাদে মঙ্গলবার মহাজাতি সদন থেকে মিছিল করে তারা। এমজি রোড ও সেন্ট্রাল এভিনিউ এর ক্রসিং এ শুভেন্দু অধিকারী, অমিত শাহর পুষ্পতলিকাও দাহ করে বিক্ষোভকারীরা। আজকে পুরো বাঙালি যেরকম যেরকম ভুল ব্যবহার করে তৃণমূল কর্মী থেকে হ্যারাস করা হচ্ছে, যেখানে সারদা কংগ্রেসে বলেছে তাকে কেন ধরা হচ্ছে না, তার বিরুদ্ধে আমি তার থেকে জেনে নেব আজকের মিছিলের কারণ কি। আজকের মতো বেঙ্গল এক্সপ্রেস এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি। নমস্কার।